নমস্কার। আজ শোনাব সমরেশ বসুর বিবর উপন্যাসের দ্বাদশ অর্থাৎ ১২তম পর্ব। তাহলে শুরু করি। হুম, ইডিয়েট! এই বলতে বলতে আমি আমার চেম্বারের দিকে এগিয়ে গেলাম এবং সত্যি আমার আবার নিতার কথা মনে পড়ল। আর কনুইয়ের কাছে হাত চলে গেল। যেতেই আমি প্রায় যেন নিতার নরম গলাটা অনুভব করলাম। চেম্বারে ঢুকতে যাবার আগেই বেয়ারা আমাকে সেলাম করল। রোজই করে। আর রোজই একবার ঘাড়টা যেভাবে কোয়ার্টার ইঞ্চি না নাড়ালে নয়, তাই নাড়িয়ে চেম্বারে ঢুকলাম। টেবিলে ঢাকা দেওয়া জল আগেই খেলাম। খেয়েই ল্যাবরেটরিতে। প্রায় মিনিট খানেক। বেরিয়েই আগে ১ কাপ কফির অর্ডার করলাম। তারপরে নাহ, ফোন বেজে উঠল। তুলে নিয়ে জিজ্ঞেস করলাম, হ্যালো, স্পিকিং। Oh, good morning, sir. Yes, sir, just now. Oh, immediately, sir. শালা, ব্লাডি চিপ! কি হলো? ডাকে কেন? কি হতে পারে? চিপ মানে মিস্টার বাগচি, আমাদের সকলের মাথার উপরে, অনেকটা যাকে বলে কাঁচা খেকো দেবতা। অফিসে আসতে না আসতেই ডাকছে কেন? লালবাজারের কেউ এসে ওখানে বসে আছে নাকি? কিছু প্রমাণপত্র হাতে নাতে পেয়ে গিয়েছে নাকি? এখান থেকেই একেবারে শ্রীঘরে নিয়ে যাবে? চট করে ল্যাবরেটরিতে ঢুকে আয়নায় একবার নিজেকে দেখে নিলাম। ঠোঁট চেপে ভুরু কুঁচকে দেখলাম। একবার চোখ মারলাম। তারপরে চালাও পানসি, দেখা যাক কি হয়। বেরিয়েই চিপের দরজা ঠেলে তবুও একবার বললাম, মে আই? ও ইয়েস, কাম কাম, সিট ডাউন প্লিজ। যাক, লোকটা একলা, ঘরে আর কেউ নেই। এখন একমাত্র যদি ওকে লালবাজার থেকে কিছু জিজ্ঞাসাবাদ করে থাকে, সেটা আলাদা। কিন্তু চিপ যে এটা সেটা নিয়ে অকারণ দেরি করছেন, সেটা যেন আমার কাছে ধরা পড়ে যাচ্ছে। যার থেকে মনে হয় যা বলতে চান সেটা বলতে কোথাও আটকাচ্ছে। যার জন্যে মনে হচ্ছে গুরুতর কিছু। বলে ফেললেই তো হয় বাবা, অত ভ্যানতাড়া কিসের? আমার তো ৭ জবাব আছেই। হ্যাঁ, কথাটা হচ্ছে হরলাল ভট্টাচার্যের কেসটা একটু অসুবিধায় ফেলেছে। ওহ! এতক্ষণে বোঝা গেল। চ্যাটার্জি কেন বারে বারেই বলছিলেন, কিছু বুঝলেন? কিন্তু কী অসুবিধায় ফেলছে সেটা না জানলে কিছুই বলতে পারছি না। কারণ আমাদের কী অসুবিধায় পড়তে হতে পারে আমি এখনো ঠিক আন্দাজ করতে পারছি না। যতদূর মনে আছে, হরলাল ভট্টাচার্যের ব্যাপারটা ঠিকমতো ব্যবস্থা করতে পারলে আমার এফিসিয়েন্সির জন্যে একটা কিছু জাম্প হতে পারে, অর্থাৎ চাকরিতে উন্নতি হতে পারে। এই রকম কথাবার্তা আমার সুপিরিয়ররা বলেছিলেন। কিন্তু চিফের মুখটা তো দেখছি বাংলার ৫-এর মতো দেখাচ্ছে। যেন মোটেই স্বস্তি নেই, সুখ নেই, খুব বেকায়দায় পড়ে গিয়েছেন। জানি না শরীরের কোনো অংশে ফোঁড়া হয়েছে কিনা। বললাম, অসুবিধে? মানে আমার দিক থেকে কোনো রকম? হুম? চিফ যেন জিজ্ঞাসা করছেন। আমাকে আবার জিজ্ঞেস করার কি আছে? লোকটা ন্যাকা নাকি? এমনি একটা শব্দ করে বললেন, উম না, মানে তোমার রিপোর্টটা যেটা তুমি হরলাল ভট্টাচার্যের নামে করেছ, অ্যাজ অ্যান ইনভেস্টিগেটর সেটা উইথড্র করতে হবে। উইথড্র? হ্যাঁ, ফাইলটা খোদ কর্তার সই হয়ে বেরিয়ে এসেছে। তুমি জানো যে জন্যে তিনি এখন হাত কামড়াচ্ছেন। হাত কামড়াচ্ছেন? হ্যাঁ, কারণ এ দপ্তরে গতকালই ওটা প্রচার করা হয়ে গেছে। শুধু তাই নয়, দুর্নীতি বিরোধী সংঘের কাছেও তার কপি চলে গেছে। সে তো আমি জানি, মানে আমরা সবাই জানি। জানি, কিন্তু ভুল জানি। ভুল জানি? হ্যাঁ, ভুল মানে ভুল। বুঝলে না? আমি তোমাকে ঠিক কী বলবো? লোকটা আমার কাছে প্রায় একটা খচ্চর হয়ে উঠছে। সেটা তো বরাবরই, এখন অনেকটা অমায়িক খচ্চর হয়ে উঠছে। যার কোনো মতলব বোঝা কঠিন।
অর্থাৎ নিশ্চয়ই বেকায়দার একটা কিছু ঘটেছে, যেটা ঠিক লোকটার যাকে বলে এই অত্যন্ত শান্ত স্বভাব, নিচু হয়ে যাওয়া গলার স্বরের সঙ্গে মিলছে না। তার থেকে অনেক কঠিন, খারাপ, ভয়ংকর কিছু একটা ঘটেছে। অথচ সেটাকে চেষ্টা করা হচ্ছে যেন তেমন কিছুই নয় প্রমাণ করা। কেসটা দপ্তরে প্রচার করা হয়েছে, সেটা সবাই জানে। দুর্নীতি বিরোধী সংঘের কাছে কার দুর্নীতি কে সামলায়? ক্ষমতাবান হলে কোনো নীতিই তাকে ছুঁতে পারে না। যাই হোক, দুর্নীতি বিরোধী সংঘের কাছে কেসটা গিয়েছে, সেটাও সবাই জানে। কিন্তু খোদ কর্তা আঙুল কামড়াচ্ছেন এবং গোটা ব্যাপারটা ভুল। তার মানে কি? সর্বনাশ! আর দেখতে হবে না। একটা দারুণ কিছু ঘটেছে নিশ্চয়ই। যেন ভাবটা হচ্ছে হাত থেকে তীর, তীর আর এখন কোথায় বুলেট ছুঁড়ে দেওয়া হয়েছে এবং সেটা ভুল হয়েছে। চিফ হঠাৎ জিজ্ঞেস করলেন, "কাল রাত্রি ১০টা নাগাদ কোথায় ছিলে?" এই মেরেছে। আবার এই কথা জিজ্ঞেস করছে কেন? নিশ্চয়ই এ ভুলের সঙ্গে গতকাল রাত্রের কোনো যোগাযোগ নেই। ফেরেববাজি হচ্ছে নাকি আমার সঙ্গে? বললাম, "একটু আড্ডা দিতে গেছিলাম। বাড়িতে তোমাকে কিছু কেউ বলেননি?" বাড়িতে? লোকটা যেন সাবলাইম খচ্চর হয়ে উঠছে। মনে হচ্ছে কি বলতে চায়? আবার বাড়ির কথা কেন? নিশ্চয়ই কাল রাত্রের কথা বাড়ির কেউ জানে না এবং এই মুহূর্তে বাড়ির সকলের মুখগুলো আমি একবার মনে করার চেষ্টা করলাম। খুঁজে দেখতে চাইলাম মুখগুলোতে এমন কোনো ভাব ছিল কিনা যেন সবাই একটা কিছু জানে আমার সম্পর্কে। একটা কিছু বলতে চায় অথচ বলতে পারছে না। কিন্তু না, সেরকম কিছু তো আমার মনে পড়ছে না। বললাম, "কই না তো। আমি তোমাকে বাড়িতে কাল রাত্রে ফোন করেছিলাম।" "ও তাই নাকি? এক্সট্রিমলি কিন্তু না পাওয়াতে আজ সকালের অপেক্ষাতেই ছিলাম। আজ সকালে পেপার দেখেছ নিশ্চয়ই?" "হ্যাঁ, হরলাল ভট্টাচার্যের ইন্ডাস্ট্রির ওপরে লেকচার। হ্যাঁ, খুব জ্ঞানী লোক। বুঝলে? হি ইজ এ ট্যালেন্টেড ম্যান, জিনিয়াস এ পেট্রিয়ট, এ সাফারার।" চিফের বোধহয় গলাই ভিজে গেল নাকি, কথা আটকে গেল। অথচ যাকে বলে আমি একটা নিকৃষ্ট শুয়োর বলেই জানি তাকে। মানে যাকে বলে পরিচয় পেয়েছি এবং আমার সঙ্গে সকলেই এমনকি এই সাবলাইম খচ্চর ব্যক্তিটিও একমত ছিল। সে হঠাৎ এসব কথা আমাকে বলছে কেন? নিশ্চয়ই আমার সঙ্গে ইয়ার্কি করছে। না, যে একটা চোরকে ট্যালেন্টেড, একটা শয়তানকে জিনিয়াস, অবশ্যই আমিও একটি রামুল্লুক নিশ্চয়ই। তা নইলে চোরকে শয়তানকে ট্যালেন্টেড জিনিয়াস বলা যাবে না, এসব ভাবছি কেন? কত রামগালুলিই ওসব কি বলে বিশেষণে ভূষিত হচ্ছে, তা কি আর দেখতে পাচ্ছি না? চিপ আবার মুখ খুলল। এখন কথা হচ্ছে হরলাল বাবু সম্পর্কে আমাদের রিপোর্টটা, মানে তোমার ইনভেস্টিগেশনের রিপোর্টটা যাকে বলে ভুল হয়েছে। হি ইজ এ গ্রেট ম্যান। বাস্টার্ড! আমার উক্তি। তার সম্পর্কে আর একটু কিন মানে কনসাস অর্থাৎ অ্যালার্ট হওয়া উচিত ছিল। মানে আমাদের সকলেরই উচিত ছিল। প্রচার করা না হয়ে গেলে ওটা তো তখনই চেপে দেওয়া যেত। কোনো ঝামেলাই ছিল না। এখন আর একটা রিপোর্ট লিখে মানে ফার্দার ইনভেস্টিগেশনে তুমি যেন আসল খবরটা জানলে, এভাবেই হরলাল বাবুর ওপর থেকে চার্জগুলো তুলে নিতে হবে। মানে উইথড্র যাকে বলে। আমার কথাটা টেলিফোনটা বেজে উঠল। চিফ বললেন, "ইয়েস, স্পিকিং। ইয়েস, ইয়েস, দ্যাটস অল রাইট। হি উইল বি সি ইউ ইমিডিয়েটলি।" রিসিভারটা রেখে তিনি ভুরু কুঁচকে আমার দিকে তাকালেন। "তোমার চেম্বারে কে একজন জরুরি কারণে দেখা করার জন্য বসে আছে। ওটা সেরেই তুমি আবার এখানে চলে এসো আমার। কিভাবে উইথড্র করা যায় সেটা আলোচনা করা যাবে। আই লাইক টু হেল্প ইউ মিস্টার চ্যাটার্জির সঙ্গে আমি কথা বলছি। মিস্টার ঘোষকেও ডাকছি।" আমি উঠলাম এবং সমস্ত ব্যাপারটাকে আমি ভাবতে চেষ্টা করলাম, যেটা আমার মাথায় এখনো পুরোপুরি ঢুকবে ঢুকবে করেও ঢুকতে চাইছে না।
যদিচ ব্যাপারটা তো জলের মতোই পরিষ্কার বলে বোধ হচ্ছে। হরলাল সম্পর্কে যে রিপোর্টটা করা হয়েছে, অর্থাৎ যা আমি উগরে ফেলেছি, বমি করার মতো তিক্তভাবেই আমি সব উগরে দিয়েছি। তা আবার আমাকে অমৃতের মতো চেটে চেটে গিলতে হবে। এবং একটা কথা, দরজার কাছ থেকে ফিরে তাকালাম। চিফ বললেন, কাল পরশুর মধ্যে কোনো বিজনেস করনি তো? বিজনেস অর্থাৎ ঘুষ খাওয়ার, ওটাই আমাদের কোড ল্যাঙ্গুয়েজ। করিনি বলেই যতদূর মনে হলো। অবশ্যই কাল পরশুর সব কথা ভেবে এখন সেটা করতে গেলে আমার অনেক সময় লেগে যাবে। নেতার কথাটা এখনো আমার মনে আছে। মনে হয় ওটা ভুলতে ২-১ দিন সময় লাগবে। বাদবাকি অনেক কথাই এখন আর মনে নেই। একটু যেন লজ্জাই পেয়েছি এমনিভাবে, এবং এখন আমার নিজেকেই সাবলাইম বলে মনে হচ্ছে। তো বললাম, "না তো।" "আচ্ছা ঠিক আছে, ঘুরে এসো।" বেরিয়ে এলাম। কিন্তু আবার এ কথা জিজ্ঞেস করলো কেন বুঝতে পারলাম না। এখন কি আমাকে ভয় দেখাবার চেষ্টা হচ্ছে? অর্থাৎ ভাবিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে কিনা বুঝতে পারছি না। কারণ বিজনেস যদি কিছু করতে হতো তাহলে চিপও নিশ্চয়ই জানতে পারত তাকে ফাঁকি দিয়ে মাল করিয়ে গেলা অসম্ভব। অবশ্যই কোনো সময়েই যে তা গিলিনি এমন বলা যাবে না, তবে খুবই সাবধানে, যা কখনোই এখানে খবর আসবে না। যেহেতু জানি তাহলে ঘরের শত্রুই বিভীষণ হয়ে উঠবে। আমার চেম্বারে ঢুকলাম, একটা লোক বসে আছে। হাত তুলে নমস্কার করলো, আমিও জবাব দিলাম হাত তুলে। কিন্তু শীত আর আমার লাগছে না, তাই কোটটা খুলে ব্র্যাকেটে ঝুলিয়ে টাইটা একটু টেনে দিলাম। এবার অপেক্ষমান লোকটার দিকে ফিরে তাকালাম, যার মাথায় একটি বেশ বড় টাক, গোল মুখখানি বেশ ফুলো ফুলো, অনেকটা খোকা খোকা ভাব, কালো চোখ দুটি বেশ চকচকে, পাকস্থলীটা বোধহয় তাজা আছে এখনো। কি খেয়ে? যাকে বলে একটা গাল ফুলো গম্ভীর মুখো বাচ্চা যেমন থাকে, মুখে বিশেষ ভাব খেলে না, কিন্তু চকচকে চোখ দিয়ে সবই কৌতূহলিত হয়ে দেখে, সেই রকম চেহারা। নিরীহ গোবেচারা গোছেরই। গরম কাপড়ের শার্টটা গলা অবধি বন্ধ, কিন্তু টাই বাঁধেনি। কোট নেই, পেটের অনেকখানি উঁচুতে বেল্ট দিয়ে ভুঁড়ি বাঁধবার চেষ্টা করা হয়েছে। আমি স্বভাবতই যা করে থাকি, ভুরু টান টান করলাম, মুখে একটি গম্ভীর অমায়িকতা টেনে আনলাম, টেবিলের ওপর থেকে একটা ফাইল ধারে কাছে টেনে নিলাম। ব্যস্ত তো, সেটা বোঝাতে হবে না। এবং তার ফিতে খুলতে খুলতে বললাম, বলুন আপনার জন্য কি করতে পারি? দুনিয়ার জন্য সব কিছু করবার জন্যই যেন এখানে সিদ্ধিদাতা গণেশ হয়ে বসে আছি। আর লোকটা নিশ্চয়ই কোনো রকম কাজের জন্যেই এসেছে, যা এই ডিপার্টমেন্টের মধ্যে পড়ে। লোকটা বলল, আপনি নিশ্চয়ই খুব ব্যস্ত, কিন্তু আমার না এসে উপায় ছিল না। এ আবার অন্যরকম গাওনা ধরে দেখছি। আমি ব্যস্ত কি না সেটা আমার কাছেই থাক, তোমার কি দরকার সেটা বলে এখন কাটো দেখিনি চাঁদ। কিন্তু লোকটার গলা অদ্ভুত মোটা, কার যেন ওথেলোর পার্ট এরকম গলায় শুনেছিলাম মনে হচ্ছে। তবু বলতে হলো, তাই নাকি? কি ব্যাপার বলুন। লোকটা সেই রকম, অনেকটা যেন নরকের সেপাইদের মতোই, সেই রকম মোটা গলায় বলল, আমি আসছি আপনার গিয়ে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থেকে। একটা ইনভেস্টিগেশনের দায়িত্ব এসেছে আমার ওপর, তাই আসতে হলো। ওরে শালা! এই কথাটাই প্রথম আমার মনে হলো, এবং সঙ্গে সঙ্গে সাবধান, এই বলে আমি নিজেকে হুঁশিয়ার করে দিলাম। আর তৎক্ষণাৎ মুখের ভাব, যেটা এখন আমার স্বভাবসিদ্ধভাবে রক্ষা করা উচিত, অর্থাৎ অফিসারের মতোই নিতান্ত সামান্য একটু কৌতূহল ছাড়া আর কিছুই নয়, এমনিভাবে যাকে বলে ঈষৎ ভুরু কুঁচকে তাকালাম। চিফ যে কেন কাল পরশু কোনো বিজনেস হয়েছে কিনা জিজ্ঞেস করছিলেন, এখন বুঝতে পারলাম। যার মানে আমার ঘরে যে ইন্টেলিজেন্সের লোক বসে আছে সেটা উনি টেলিফোনেই খবর পেয়েছিলেন। আমি লোকটার দিকে আবার ভালো করে তাকালাম। চেহারা দেখে কিছুই বোঝার উপায় নেই মালের আগমন কোথা থেকে। অনেকটা অবাক হবার মতোই জিজ্ঞেস করলাম, কি ব্যাপার বলুন তো? আমাদের
অফিসের ব্যাপারে না, না। লোকটা তাড়াতাড়ি বলে উঠল, আরে সে তো আমিও জানি। তুমি আর কি বলবে? আপনাদের অফিসের ব্যাপারে কিছু নয়। আমি আপনার কাছেই এসেছি কয়েকটা কথা জিজ্ঞাসাবাদের জন্যে। একটু সময় আমাকে দয়া করে দিতে হবে। দয়া করে? তুম্ব মুখখানি দেখে এমনি কিছু বোঝা না গেলেও মাল বেশ ফেরেববাজ আছে বোঝা যাচ্ছে। বলছে দয়া করে। তুমি ঘুঘু ধরার জন্যে ফাঁদ পাততে এসেছো, তবু মুখের বুলিটি ছাড়োনি। বললাম, কিন্তু সেটা না শুনলে তো কিছুই বলতে পারছি না। আমার আবার আজকেই একটা জরুরি কাজ পড়ে গেছে, যেটা ইমিডিয়েটলি সুপিরিয়রদের সঙ্গে করে বসে ফয়সালা করে ফেলতে হবে। একটু হাসলাম। মানে আমিও একটা ইনভেস্টিগেশন নিয়েই গোলমালে পড়ে গেছি। তবু আপনার কথা আমি নিশ্চয়ই শুনবো। আমাকেই যখন আপনার জিজ্ঞাসাবাদের দরকার। আজ্ঞে হ্যাঁ, আপনাকেই। মানে আপনার কাজের ক্ষতি করে। লোকটা ওসব অমায়িক কথাবার্তা বলে যেতে লাগলো। আমি ভাবতে লাগলাম ব্যাপারটা কতদূর গড়িয়েছে। অর্থাৎ আমার দিকে কতখানি গড়িয়েছে সেটা আমার জানা দরকার। আন্দাজি ঢিল মারতে এসেছে নাকি ডেফিনিট কিছু পেয়েছে? বললাম, ঠিক আছে, আপনি বলুন বিষয়টা কি শুনি। বিষয়টা স্যার একটা খুন। খুন? কে? কোথায়? সে তো জানি, তবু আমাকেই তো সবথেকে বেশি অবাক হতে হবে। সেন্ট্রাল ক্যালকাটা, ড্যাশ নং বাড়ির নাম্বার ৭ নম্বর অ্যাপার্টমেন্টে। লোকটাকে কথা শেষ করতে দিলাম না, যা হওয়া উচিত আর কি। বলে উঠলাম, বলেন কি? ওটা আপনি যা বলছেন নিতার অ্যাপার্টমেন্ট? নিতা রায়? হ্যাঁ, হ্যাঁ, বলুন না। সে আমার কি বলবো আই মিন প্রেমিকা। সেটাই বলার দরকার। কারণ আমি তো তাকে খুন করতে পারি না। লোকটা গম্ভীর হয়ে কি জানি ব্যথিত হয়েই কিনা মুখটা নামিয়ে রাখলো একটু এবং সেভাবেই বলল, জানি ওর সঙ্গে আপনার খুবই হৃদ্যতা ছিল। উনি কাল রাত্রে ওর ঘরে খুন হয়েছেন। খুন? নিতা খুন? আমি প্রায় চিৎকার করে উঠলাম। কি জানি লোকটা এরপর বলে কিনা, আর সেটা আপনিই করেছেন। ঠিক যেভাবে আচমকা ভয়ে, দুঃখে, অবাক হয়ে যাকে বলে আর্তনাদ করে উঠতে হয়, তাই করে উঠলাম। হাউ? হু? হু ডান ইট? ইনভেস্টিগেটর ওর ফুলো ফুলো মুখে এক রকমের সমবেদনা বা সান্ত্বনার হাসি ফুটিয়ে তুলতে চাইল। বলল, সেটা জানবার জন্যই আপনার শরণাপন্ন হয়েছি। আমি তৎক্ষণাৎ বলে উঠলাম, কিন্তু আমি তো কিছুই জানি না মশাই। যা জানেন তা বললেই হবে। অর্থাৎ লোকটা এখন গিরগিটির মতো আমার দিকে তাকিয়ে আছে। মিস রায় সম্পর্কে যা জানেন তা বললেই হবে, যাতে কিছুটা সাহায্য হয়। নিশ্চয়, কিভাবে সাহায্য করতে পারি বলুন? ওর সম্পর্কে আমি যা যা জানি সবই আমি বলবো। আচ্ছা, মিস রায়ের সঙ্গে আপনার শেষ কবে দেখা হয়েছে? মনে করতে পারেন কি একটু? তা হবে দিন ১০-১২। কিন্তু একটা কথা, কিভাবে ও খুন হয়েছে? দম বন্ধ হয়ে। মানে এখনো পোস্টমর্টেমের রিপোর্ট এসে পৌঁছয়নি, তবে পরিষ্কার বোঝা যাচ্ছে দম বন্ধ করেই মারা হয়েছে। আমি নিজেই একটা কষ্টের ভাব করে যেন সেই বিভীষিকা দেখছি, এমনিভাবে চুপ করে রইলাম। যেন কথা বলতে পারছি না। আহা! যদিচ আমার চোখের সামনে গত রাত্রের ঠিক দম বন্ধ হওয়ার মুহূর্তটাই ভেসে উঠল এবং তৎক্ষণাৎ আমার তলপেটের খামচানো জায়গাটা সুরসুরিয়ে উঠল। নিশ্চয়ই আমার ও জায়গাটা দেখতে চাইবে না যেখানে এখনো দাগ রয়েছে। আপনার সঙ্গে কি কাল ওর দেখা হয়েছিল? দেখেছ? জিজ্ঞেস করার ভঙ্গিটা দেখেছ লোকটার? খচ্চর! যখন আমি বলছি ১০-১২ দিন আগে দেখা হয়েছিল, তখন আবার কাল দেখা হয়েছিল কিনা জিজ্ঞেস করবার মানে কি? দেখে থাকলে বলে দাও না বাপু, রেড হ্যান্ড হলে স্বীকার করে ফেলবো। এ আর বেশি কথা কি? বললাম,
তাহলে তো আপনাকে বলতামই। লোকটা যেন বিব্রত হলো। বলল, "না, তবুও একবার জিজ্ঞেস করা কর্তব্য। আচ্ছা, আপনার কি কাউকে সন্দেহ হয়?" আমার? হ্যাঁ, মানে আপনার সঙ্গে তো ওর খুবই যাকে বলে ছিল। আপনাকে হয়তো কখনো কিছু বলে থাকতে পারেন। কি বলে থাকতে পারে? এই ধরুন বিশেষ কোনো লোক ওর প্রতি খারাপ ব্যবহার করে খুনের ভয়-টয় দেখায়। নাহ, সেরকম কিছু বলেনি তো। আর আমি তো কাউকে খুন করবার মতো ভাবতেও পারছি না। ওর কোনো শত্রু ছিল বলে জানতেন? না, অন্তত আমার কাউকে কখনো কিছু মনে হয়নি। জানি না, ভেতরে, ভেতরে যদি কিছু থেকে থাকে। লোকটা চুপ করে খানিকক্ষণ পা দোলালো। মোটা আঙুল দিয়ে টেবিল ঠুকতে লাগলো। যদিও মুখ দেখে কিছুই বোঝার উপায় নেই এরপরে কি জিজ্ঞেস করতে পারে। মুখ না তুলেই যেন অনেকটা সংকোচ করেই লোকটা বলল, "কিছু মনে করবেন না। আপনার কি মনে হয় মিস রায় খুব ফেয়ার লাইফ লিড করতেন? মানে আপনার সঙ্গে তো ওর খুবই ছিল। তবু মানে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল বলে কিছু জানতেন?" প্রতিদ্বন্দ্বী? নিতার পুরুষ বন্ধুরা কেউ আমার প্রতিদ্বন্দ্বী ছিল নাকি? আমরা কি কেউ কারোর প্রতিদ্বন্দ্বী ছিলাম? কিংবা প্রতিদ্বন্দ্বীরা বলতে যা বোঝায় তার কি কোনো অস্তিত্ব আজকাল আছে? আমি তো জানি না। সবটাই নিতার ইচ্ছা। মনে ধরে গেলেই হলো। যেমন আমি যখন কোনো সময়ে কোনো মেয়ের কাছে যাই, তখন কি আমি ভাবি সে নিতার প্রতিদ্বন্দ্বিনী? সে নিতার প্রতিদ্বন্দ্বিনী হতে যাবে কেন? সে তখন শুধু আমারই ইচ্ছাকে মেটাবার জন্যে থাকে। নিতার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বললাম, "না, ঠিক সেরকম তো কাউকে মনে হয়নি। সেরকম কিছু থাকাটা কি খুব অসম্ভব ছিল মনে হয়?" এর কোনো জবাব ঠিক দিতে পারলাম না। আচ্ছা, ওর ওখানে কাদের যাতায়াত ছিল এরকম কিছু নাম-ধাম আপনি বলতে পারেন? তা পারি। আমি যতগুলো নাম জানতাম সবগুলোই বলে দিলাম। সবাই এক জবাবদিহি করে মরুক তো। অনেকেই তো ওই ঘরে, ওই খাটে রেলা করে গিয়েছে। দেখা যাক না, তাদের মধ্যে কাউকে ফাঁসানো যায় কিনা। লোকটার নামগুলো সব লিখে নিল। কিন্তু লোকটা আমার সম্পর্কে কতটা কি জেনেছে কিছুই বোঝা গেল না। এবং আমি জিজ্ঞাসাবাদের প্রথম লোক কিনা, আর তা যদি হয় তাহলে কিছু একটা জেনে শুনেই এসেছে কিনা কে জানে। বললাম, "আচ্ছা, ব্যাপারটা কি হয়েছে না হয়েছে একটু জানতে পারি কি?" "নিশ্চয়ই। কাল রাত ১২টার সময় পুলিশের কাছে টেলিফোনে খবর দেওয়া হয় মিস রায় তার ঘরে শুয়ে আছেন। ভিতর থেকে দরজা বন্ধ। ঘরে বাতি জ্বলছে। কিন্তু হাজার ডাকাডাকিতেও তিনি দরজা খুলছেন না। বাড়ির মালিক জানান ব্যাপারটা তার কাছে সন্দেহজনক মনে হচ্ছে, অতএব পুলিশকে না জানিয়ে তিনি পারছেন না। এসব তো আমার জানাই ছিল। মেড সার্ভেন্টটা বাইরে থেকে এসে অপেক্ষা করছিল। তাকে অবশ্যই আমরা অ্যারেস্ট করেছি। চিত্রাকে? নামটা এবার আমার স্পষ্টই মনে পড়ে গেল। লোকটা বলল, "হ্যাঁ, কারণ মেয়েটার প্রকৃতি ভালো না। একবার একটা হোটেল থেকে প্রস্টিটিউশনের দায়ে ধরা পড়েছিল। যদিও রেহাই পেয়ে যায়, তবু সন্দেহজনক চরিত্র। আর ঘরের দরজাটা যেহেতু বাইরের থেকে টেনে দিলেই লক হয়ে যায়, সেই হেতু ঝিটাকে সন্দেহ না করার কোনো কারণ নেই। অফকোর্স ওর পক্ষে খুন করবার কোনো মোটিভ আমরা পাইনি, বিকজ ঘরের মূল্যবান জিনিসপত্র কিছুই খোয়া যায়নি, যেটা ওর পক্ষে সম্ভব ছিল। অবশ্য এটাও ও বাড়ির সবাই বলছে ঝিটা নাকি মিস রায়ের খুবই বিশ্বস্ত ছিল। ওর এন্তেজারিতে সব কিছুই থাকতো। তবু ওকে অ্যারেস্ট না করে উপায় ছিল না। বিশেষ করে জিজ্ঞাসাবাদের জন্য। পাড়াগাঁয়ের অশিক্ষিত মেয়ে তো, ভয় পেয়ে হঠাৎ পালিয়ে যেতে পারে। সেজন্যই ওকে আটকানো হয়েছে। যাই হোক, পুলিশ মোটামুটি খুন সন্দেহ করে প্রস্তুত হয়েই যায়। মেকানিককে দিয়ে দরজা খুলিয়ে ভেতরে ঢুকে দেখা যায় সি ইজ ডেড। সম্ভবত গলা টিপেই মারা হয়েছে। বিকেলেই সেটা নিশ্চিত হওয়া যাবে। আপনার খবরটা ঝিয়ের কাছ থেকেই আমরা পেয়েছি। কি বলতে চায় লোকটা? আমার কি খবর পেয়েছে? চিত্রা নিশ্চয়ই আমাকে কাল দেখতে পায়নি।
তাও জানি না অবশ্যি। বোধহয় আসার সময় রাস্তায় কোথাও ছিল কিনা। বললাম, "কী খবর? আপনার মানে আপনাদের যারা আপনারা মিস রায়ের ওখানে যাওয়া আসা করতেন। আপনি যাদের নাম বললেন প্রায় সব নামই ঝি পুলিশকে জানিয়েছে। তাতেই আপনার কাছে আসতে পারলাম। আপনারা কাকে সন্দেহ করছেন? অর্থাৎ কাউকে সেরকম কিছু মনে হচ্ছে কি না? আমি এ পর্যন্ত আপনাকে নিয়ে ৩ জনের সঙ্গে দেখা করেছি। সন্দেহ কাউকেই কিছু করিনি। তবে কি জানেন তো? আমাদের কাজটাই স্যার এমন। সবাইকে সন্দেহ করতে হয় আমাদের। আবার কাউকেই ঠিক সন্দেহ করতে পারি না। খুনির কোনো চিহ্নও কি পাওয়া যায়নি? এ বিষয়ে আপনাকে কিছু বলতে পারলাম না। কিন্তু আপনি এই অল্প সময়েই মেলা সিগারেট খেলেন। চেইন স্মোকার যাকে বলে। আজ বিবর উপন্যাসের ১২তম পর্ব এখানেই শেষ করছি। আবার পরের পর্ব নিয়ে হাজির হব। যারা আমার গল্প পাঠ শুনছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আজ আসি।